বাড়ি তৈরি করতে গেলে মিস্ত্রির সুসম্পর্ক, ছাদ ঢালাইয়ের পর হিসাব মেটাতে ঝামেলা। অল্প জায়গায় জমি হলে মিস্ত্রি বলে আমাকে সিঁড়ির ডবল মাপ দিতে হবে, আবার বড় বিল্ডিং ৭-৮ তলা ৫ তলা হলে বলে লিফটের জায়গার ডবল মাপ দিতে হবে, বা ভয়েটের জন্য যে জায়গা থাকে তার জন্য আলাদা বিল দিতে হবে। আসলেই কি মিস্ত্রি বা ঠিকাদার সিঁড়ির, লিফটের এবং ভয়েটের জায়গার জন্য আলাদাভাবে টাকা পাবে? এই নিয়ে থাকছে ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেশ ও দেশের বাইরে যারা ভিডিও দেখছেন, আমরা নিত্য নতুন মিস্ত্রির আপনার বাড়ির কাজ করছে এবং কি কি ভুল চোখে পড়ে স্বল্প টাকায় স্বপ্নের আবাসন তৈরি করার জন্য আমরা নিত্য নতুন বাড়ির যে রেনফোর্সমেন্টের যাবতীয় যে তথ্য বা বিল্ডিংয়ের যত কিছু কাজ নিয়ে ছোট ছোট ভুল চোখে পড়ার মতো আপনি মালিক, এসব নিয়েই আমরা ভিডিও তৈরি করে থাকি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনার বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ শেষ, এখন মিস্ত্রির হিসাব চুকাতে গিয়ে অনেক ঝামেলা। মিস্ত্রি বলে আপনার বিল্ডিংয়ের ভয়েটের জায়গার জন্য আলাদা টাকা দিতে হবে, সিঁড়ির ডবল ফ্লাইট করা হচ্ছে এখন, এটার আলাদাভাবে ডবল টাকা দিতে হবে, বা কানিসের জন্য টাকা দিতে হবে, বা আপনার সেই ছাদের থিকনেস, ঢালাইয়ের থিকনেস যদি হয় 5 ইঞ্চি বা 4 ইঞ্চি, তো সেটার জন্য আলাদাভাবে এক পাশের টাকা দিতে হবে। এই নিয়ে অনেক ঝামেলায় পড়ে যান আপনি মালিক হয়ে। তো যেন এসব ঝামেলা না পড়েন, এর জন্য আপনাকে কি করতে হবে, মিস্ত্রির সাথে আগেই চুক্তি করে নিতে হবে। আর চুক্তিপত্র না নেওয়ার কারণে আপনি বিপাকে পড়েছেন। সর্বশেষ বিল মেটাতে গিয়ে যখন আপনি ঝামেলায় পড়েছেন, তখন তার মিস্ত্রির সাথে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আমি আজকে বলবো, মিস্ত্রি ভাইদেরকেও বলবো এবং মালিক পক্ষ থেকে মালিককেও আমি বলবো যে আপনি বাড়ি নির্মাণ করার পূর্বে আপনি এই ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখে যান, একটু সময় দেন, অনেকটা ধারণা আসবে এবং আপনার অনেক টাকা সেভ হবে, এবং আপনি একটি টেকসই এবং মজবুত এবং দীর্ঘস্থায়ী একটি কাঠামো পাবেন আপনার পরিবারের জন্য। এখন ধরুন আপনার বিল্ডিং 35 ফিট বাই 40 ফিট, আমরা এটা যদি গুণ করি তাহলে আসতেছে 1400 স্কোয়ার ফিট। এখন এটা যদি বহুতলা বিল্ডিং হয়ে থাকে তাহলে অবশ্যই লিফট থাকবে, আলো বাতাসের জন্য ভয়েটের জায়গা থাকবে এবং সিঁড়ি থাকবে। আর যদি আপনার গ্রামের 2-3 তলা 1 তলা বাড়ি হয়ে থাকে তাহলে শুধু একটি সিঁড়ি থাকবে। গ্রামে যেটা হয়ে থাকে যে গ্রামে তারা মিস্ত্রিরা সুসম্পর্ক দিয়ে আপনার কাজটা শুরু করবে, এবং যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি গ্রামের মানুষ, তখন আপনাকে যেটা বোঝাবে তারা আপনাকে সেটাই বুঝে নিয়ে সেই টাকাটা পে করতে হবে, তাদেরকে মিস্ত্রিকে দিতে হবে বা ঠিকাদারকে দিতে হবে। কিন্তু যদি আপনি একটু চালাক হন বা চোখ কান খোলা রেখে যদি আপনি এই ভিডিওটা বা আরও আদার্স ভিডিওগুলো যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে অনেকটা ধারণা পাবেন। বিল্ডিং নির্মাণ করতে গিয়ে মিস্ত্রির সাথে প্রথমে সুসম্পর্ক, ভালো ব্যবহারের কথা শুনে বা তার সাথে ভালো ব্যবহার করে যখন আপনি তাকে কাজটা দিয়ে দিয়েছেন, চুক্তিপত্র না করে, চুক্তিপত্রে যেসব বিষয় থাকবে যে মালিক মিস্ত্রি এই দুই ব্যক্তির মধ্যে, এই দুই পক্ষর মধ্যে প্রথম পক্ষ মালিক এবং দ্বিতীয় পক্ষ মিস্ত্রি, তো এই নিয়ে আমি পরবর্তী চুক্তি নিয়ে আলাদা ভিডিও তৈরি করব। তো এখন আমি আপনাকে একটু শুধু ধারণা দিই। তো চুক্তিপত্রের মধ্যে বিল্ডিংয়ের আপনার কত টাকা স্কোয়ার ফিটে আপনার সেই বিল্ডিংটার কাজ সম্পূর্ণ করবে, যদি সেই ফ্রেম স্ট্রাকচারের কাজ করে সেটার জন্য আলাদা একটা প্রে করা হয়, এটার জন্য একটা আলাদা সাইট। আর যদি আপনার যে ফিনিশিং কাজ করে দিবে, মানে পলেস্টার সহ এবং ফ্রেম স্ট্রাকচার সহ, ছাদ সহ যে কাজটা করে দিবে সেটা আলাদা দিক। তো এরকম করে মিস্ত্রির সাথে আপনাকে চুক্তিপত্র কাজ করতে হবে। তো আপনার যেটাই হোক না কেন, তো ছাদের ক্ষেত্রে যেহেতু আমি বলতেছি ছাদের হিসাব মেটাতে গিয়ে আপনার ঝামেলা, তো আপনি ছাদের ক্ষেত্রে যেটা করবেন, আপনার পলিথিন শিট এবং তার কাটা, জিআই তার কে দেবে এটা সেখানে উল্লেখ করা থাকতে পারে। আবার কতদিন পর সেই ছাদটা খোলানো হবে, তো আমাদের নিয়মে হচ্ছে যে 28 দিন পরে, মিনিমাম 28 দিন সেই সারফেসটাকে কিউরিং করে রাখতে হবে এবং তারপর সেই কাঠগুলো বা শাটারিংগুলো খুলতে হবে। এবার ঢালাইয়ের সময় আপনার পর্যাপ্ত লেবার থাকতেছে কিনা এবং হেড মিস্ত্রি থাকতেছে কিনা, ফোরম্যান থাকতেছে কিনা, এবং আপনাকে সেটা বলতে হবে যে তারা ভাইব্রেটর এবং ঢালাই মেশিন আনবে কিনা।
মালিক হয়ে আপনার যেটা হয়ে থাকে, প্রথমেই কলামের পরেই একটা ফ্লাইট, মানে 7 ফিটের পরে যে ফ্লাইটটা হয় যাকে আমরা চকি বলি, সিঁড়ির কথা বলতেছি। তো সেই একটা ধাপে সিঁড়ি করানো হয়ে থাকে, আর যখন আপনার স্ল্যাবটা করা হবে বা ছাদটা করা হবে তখন আরেকটা ফ্লাইট করা হয়, আরেকটা সিঁড়ির ফ্ল্যাট করা হয়। তো যখনই এই ছাদের শাটারিং করা হয়ে গেল, তার সাথেই আপনার সিঁড়ি শাটারিং করবে বা সিঁড়ি ঢালাই দিবে। তো অনেকেই কি করে, সিঁড়ির ঢালাইটা আগের দিনে করে, এটা আসলে ভুল কাজ। আপনাকে যেহেতু এই কাঠামোটা, এই কৃত্রিম কংক্রিটটাকে আপনাকে একসাথে এই সারফেসটাকে আবদ্ধ করতে হবে, তার জন্য যেদিন আপনি ঢালাই দেবেন, ছাদ ঢালাইয়ের পরেই আপনি সিঁড়ি ঢালাই দেবেন। এটা নিয়ে আরও বিস্তারিত কিছু আছে, আমি এই নিয়ে পরবর্তীতে বলবো আপনাদের। তো এখন শুধু বলতেছি যে একটা সিঁড়ির ঢালাই করলো উনি, তার সাথে ছাদ ঢালাই করলো। তো এখন কি আপনি তাকে সেই সিঁড়ির ডবল টাকা পে করবেন? মিস্ত্রি তো চতুর্দিকে দৈর্ঘ্যপ্রস্থ গুণ দিয়ে যে 1400 স্কোয়ার ফিট আসলো, সেটা তো আবার যে একটা টাকা বা একটা অ্যামাউন্ট সেটা নিল, কিন্তু আবার সেই ভিতরে যে সিঁড়িটা পড়েছে, সেই সিঁড়িটার জন্য কি আবার সেই ডবল টাকা নেবে বা ডেরা মাপ নিয়ে সেইটার টাকা নেবে সিঁড়ির? অবশ্যই আমাদের যে বাংলাদেশে যেটা হয়ে থাকে যে অবশ্যই তাদেরকে সেটা ডবল মাপ দিতে হবে। কিন্তু অনেকেই যেটা করে থাকে যে আপনার যে 5 ইঞ্চি থিকনেস আছে ঢালাইয়ের, সেই 5 ইঞ্চির এক পাশেরটা ধরে ফেলতেছে, এটা করা যাবে না। আপনার মিস্ত্রি যে ছাদের যে থিকনেস 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, সেটাও যে সেখানে যোগ করে দিবে দৈর্ঘ্য প্রস্থের সাথে এক পাশে, এটা করা যাবে না। এসব কথা অবশ্যই আপনাকে সেই চুক্তিপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। আর যদি গ্রামে 2-1 তলার মধ্যে থাকে, কিন্তু তার পূর্বে যদি চুক্তিপত্র আপনি নাও করে থাকেন, কিন্তু আপনাকে এই কথাগুলো মিস্ত্রিকে বলতে হবে যে আপনি কেমন করে সেই মাপগুলো নেবেন। বা অনেক ক্ষেত্রে আবার যেটা হয়ে থাকে, শুধু ছাদের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কি হয়ে থাকে যে সয়েল সেফটি ট্যাঙ্কি কি মিস্ত্রিরাই করবে বা মালিক আবার সেই ফিনিশিংয়ের টাকা সেখানে যোগ করবে, এটা নিয়েও অনেক ঝামেলা থেকে থাকে। তো একদম খোলামেলা হয়ে মিস্ত্রির সাথে যেহেতু সুসম্পর্ক প্রথম থেকে আপনার কাজটা ধরতেছে, তার জন্য সব কিছু খোলামেলা করে, চুক্তিপত্র যদি নাও করেন সব কিছু বলে যে জিআই তার কার হবে, তারপরে প্রেক কার হবে, এবং পলিথিন শিট কার হবে, এবং শাটারিংয়ের জন্য কাঠ এবং প্লেন শিট কার হবে। তো এসব সব কিছু মিলেই আপনাকে আগে সেই মিস্ত্রির সাথে সেই বোঝাপড়া করে নিতে হবে বা খোলামেলা কথা বলে নিতে হবে। তো সর্বশেষ কথা দাঁড়ালো যে আপনার ছাদটা দৈর্ঘ্যপ্রস্থে যদি হয় 35 ফিট বাই 40 ফিট, তাহলে আসতেছে 1400 স্কোয়ার ফিট, সেটার একটা অ্যামাউন্ট। এবং তার ভিতরে যদি একটা সিঁড়ি থাকে 17 ফিট হোক বা 15 ফিট, 15.5 ফিট হোক, বা প্রস্থের দিকে 7 ফিট 7 ইঞ্চি হোক বা 7.5 ইঞ্চি হোক, যেটাই 7.5 ফিট হোক, হ্যাঁ সরি, যেটাই হোক না কেন, সব কিছু মিলে তাকে ডবল বা ডেরা টাকাটা যেটা বললাম সিঁড়ির জন্য যে আলাদা খাটুনি আছে, সেটার জন্য তাকে পে করতে হবে। তো আর যদি লিফটের জন্য এবং যে ভয়েটের জন্য যে আলাদা, সেটা যদি সেই আপনার 1400 স্কোয়ার ফিটের মধ্যেই পড়ে থাকে, তো তাদের সেটার টাকা দিতে হবে মিস্ত্রিকে। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই অনেক কিছু আপনার ধারণা আসলো। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে, বিল্ডিং বা কনস্ট্রাকশনের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য যে চোখে পড়ার মতো ভুল আপনি মিস্ত্রির বা কি আপনি তদারকি করবেন, এসব ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।